শিশু রামিসার বাসায় শোকাহত পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী সাক্ষাৎ, গভীর সমবেদনা প্রকাশ, হত্যার সুষ্ঠু দ্রুত বিচারের আশ্বাস। রামিসা ধর্ষণ হত্যার বিচার দাবিতে ফুঁসে উঠেছে পল্লবী, হত্যাকারীরা পার পাবে না হুঁশিয়ারি আইনমন্ত্রীর, শিগগিরই চার্জশিট বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.৭৩%। জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন। এবং স্থানীয় সরকার নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি, সহিংসতামুক্ত রক্তপাতহীন করতে চান, সুষ্ঠু ইলেকশনে সহায়তা করবে সরকার। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। রাজধানীর পল্লবীতে হত্যার শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে স্কুল ছাত্রী রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। এ সময় ঘটনার সুষ্ঠু দ্রুত বিচারে নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। এ সময় রামিসার বড় বোনের সব দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসে উঠেছে মিরপুরবাসী। দোষীদের দ্রুত শাস্তির দাবি করে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা। আন্দোলনকারীদের দাবি, সপ্তাহের ব্যবধানে কার্যকর করতে হবে দোষীদের ফাঁসি। এ সময় শহরের প্রতিটি সড়ক অবরোধ করার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। রাজধানীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার ঘটনায় বিচারের দাবিতে ফুঁসে উঠেছে মিরপুরের বাসিন্দারা। এরই ধারাবাহিকতায় ভিন্ন ভিন্ন ব্যানারে ধর্ষক ও তার সহযোগীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। একই সঙ্গে রামিসা আক্তারের বাড়ির সামনেও শাস্তির দাবিতে স্লোগান দেন স্থানীয়রা। বিকেলে কালশী রোড অবরোধ করেন স্থানীয়রা। এ সময় বিক্ষোভে ফেটে পড়েন তারা। স্লোগান দিয়ে রামিসার হত্যাকারী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার জনসম্মুখে ফাঁসির দাবি তোলেন। সড়ক অবরোধ করা হয়েছে এই কারণে যে একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে এবং গলা কেটে তাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে বিচারের নামে একটা প্রহসন হচ্ছে। আজও পর্যন্ত যে দর্শন বা যে অকারেন্সগুলো ঘটছে এটা কিন্তু সুস্থ বিচারটা আমরা পাইনি। জনগণের মাঝখানে স্টেজ বানায় সামনে বয়ে ফাঁসি দিবে। একই সঙ্গে ধর্ষকের পক্ষে আইনজীবী না দাঁড়ানোর দাবিও তোলেন আন্দোলনকারীরা। ওর পক্ষে কোনো আইনজীবী যাতে না দাঁড়ায়, এটা আমাদের সাধারণ জনগণের কথা। এর আগে পল্লবীতে রামিসার বাসায় ব্যানার ঝুলিয়ে বিক্ষোভ করে সহপাঠী ও এলাকাবাসী। দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানিয়ে এলাকা মাদকমুক্ত করার কথা জানান তারা। মাদক বিক্রি করছে, গাড়ি আসে, বাইক আসে, ওইখানে মাদকের ব্যবসা একদম রমরমা। যে রামিসাকে যে মেরেছে সে একজন আসক্ত। এদিকে মিরপুর সড়কে একই দাবিতে মানববন্ধন করেন কর্মজীবী নারীরা। এতে অংশ নেন শতাধিক নারী। বক্তারা বলেন, দেশ জুড়ে নারীরা আর নিরাপদ নেই। তারা প্রতিনিয়ত হয়রানি, ধর্ষণের শিকার হচ্ছেন। সপ্তাহের ব্যবধানে রামিসার হত্যাকারীর শাস্তির দাবি করেন সবাই। কুকুর নিধনের চেষ্টা চলছে সেই দেশে। কুকুর নিধনের আগে আমি বলবো ধর্ষকদের নিধন করা উচিত। এই রকমের জঘন্য কাজ যে পুরুষগুলো করে তাদেরকেও আমরা ফাঁসির মঞ্চে নিয়ে আসা উচিত। গেল মঙ্গলবার সকালে পল্লবীর একটি ফ্ল্যাটে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয় ৭ বছর বয়সী রামিসা আক্তার। অভিযুক্তদের শাস্তি নিশ্চিত না করা হলে রাজধানীর মোড়ে মোড়ে অবরোধ করার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। শিশু রামিসার ধর্ষণ হত্যার ঘটনায় ১ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, বিচারহীনতা নিয়ে রামিসার বাবার প্রশ্ন অমূলক নয়, তবে এই বিচার দ্রুত শেষ করে দৃষ্টান্ত স্থাপন করা হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। রাজধানীর পল্লবীতে ৭ বছরের ছোট্ট রামিসার ওপর পাশবিক নির্যাতনের পর গলা কেটে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। রামিসা হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানাকে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। এই বাংলাদেশে এই রামিসার মতন কত
শিশু মারা গেছে, আমরা কি আজও বিচার পেয়েছি? পাই নাই। আমরা এটাই বলতে চাই, আর কত রামিসা মারা গেলে এই বিচার আমরা পাবো? কুকুর নিধনের চেষ্টা চলছে, সেই দেশে কুকুর নিধনের আগে আমি বলবো ধর্ষকদের নিধন করা উচিত। আমি একজন পুরুষ হিসেবে বলতে চাই, এই রকমের জঘন্য কাজ যে পুরুষগুলো করে তাদেরকেও আমরা ফাঁসির মঞ্চে নিয়ে আসা উচিত। পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার ছোট্ট রামিসার বাবার ক্ষোভ ও অসহায়ত্বের মধ্যে ফুটে উঠেছে বিচারহীনতার বিভীষিকাময় অভিজ্ঞতা। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে বাবা লেচে খাবো, আমি 1 মিনিটও দেরি করিনি। শিশু রামিসার বাবার মতো মানুষের মনেও প্রশ্ন উঠেছে, চিরায়ত বিচারহীনতার মধ্যে ছোট্ট রামিসা বিচার পাবে তো? সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রামিসার বাবার সন্দেহ অমূলক নয়, তবে এই হত্যার বিচার করেই দৃষ্টান্ত স্থাপন করা হবে। রামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। সেটাই হবে আমাদের জবাব। এর বাইরে এই বিষয়ে আমাদের কোনো রিয়াকশন দেখার কিছু নাই। 1 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে পুলিশকে নির্দেশ দেন তিনি। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। আইনমন্ত্রী বলেন, দ্রুত অপরাধীর সাজা নিশ্চিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শিশু রামিসার হত্যার বিচার হবে। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। শিশু রামিসা হত্যার ঘটনায় শিগগিরই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনের শাসন সমুন্নত রাখতে পুলিশ বাহিনীতে সংস্কার করা হচ্ছে। শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আবেদন জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শিশু রামিসা হত্যাকাণ্ড সহ সমসাময়িক ইস্যুতে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, শিশু রামিসার হত্যার ঘটনায় সংক্ষিপ্ত সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে। প্রধান আসামি দর্শক, তার নাম সম্ভবত সুহেল, তার স্ত্রী সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এইটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। আইনের শাসন সমুন্নত রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য, দেশের জননিরাপত্তা এবং জনপ্রত্যাশা অনুযায়ী শান্তি নিশ্চিত করার জন্য যা যা কিছু করার দরকার আমরা করার চেষ্টা করছি। আর পুলিশ সিস্টেমের মধ্যে আমরা অনেক রিফর্ম, অনেক সংস্কার করার চেষ্টা করছি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আবেদন জানানো হয়েছে। দেশে এনে তাকে বিচারের মুখোমুখি করতে চায় সরকার। আইনিভাবে চাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। ভারতীয় সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমাদের সীমান্তে আমাদের বিজিবি মোতায়েন আছে, আমরা অবৈধ অনুপ্রবেশ আমরা ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ৮ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত ৭টি মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.৭৩%। ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকগুলোর সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে
জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স IBCS যোগদান এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতে GCM NAP 2026 থেকে 2030 অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সারা দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে 1631 জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তবে হামের টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সাফল্য অর্জন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আর হাম চলতি বছর জাতিকে ভয়াবহভাবে নাড়া দিয়েছে বলে মনে করছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। নাজমুল ইসলামের প্রতিবেদন। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব নিয়ে শঙ্কা বাড়ছেই। আক্রান্ত হয়ে প্রতিদিনই শিশুরা মারা যাচ্ছে। হামে গত 24 ঘন্টায় 7 শিশুর মৃত্যু হয়েছে। ওই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1631 জন। গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 59,679 জনে। এ সময়ে হামের উপসর্গে মারা গেছে 405 জন আর নিশ্চিত হামের মৃত্যু হয়েছে 83 জনের। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের করণীয় এবং জনসচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় হামের বর্তমান প্রাদুর্ভাব, টিকা কভারেজের সাফল্য এবং চিকিৎসকদের বিশেষ নির্দেশনাসমূহ নিয়ে আলোচনা করা হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, হামের টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সাফল্য অর্জন হয়েছে। এ কর্মসূচি বন্ধ হবে না, বরং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সঙ্গে নিয়মিতভাবে চলবে। বাই দিস টাইম আমরা 104% টার্গেটের উপরে আমরা অ্যাচিভ করেছি। টার্গেটের বাচ্চাদেরকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি, কিন্তু উই ডোন্ট ওয়ান্ট টু স্টপ দিস। আমরা আরেকটা প্রোগ্রাম নিয়েছি, বলারও আমাদের দরকার নেই, বাট ইট উইল কন্টিনিউ। চিকিৎসকদের পূর্ণ নিরাপত্তার জন্য প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 10 জন আনসার এবং 1 জন সশস্ত্র প্লাটুন কমান্ডার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ডাক্তারদের নিরাপত্তার কথা চিন্তা করে আপনারা জানেন, আমরা প্রত্যেকটা উপজেলা লেভেলে ঈদের পরেও হয়ে যাবে 10 জন করে আনসার, 1 জন প্লাটুন কমান্ডার উইথ আর্মস আমরা ডেভেলপ করতে যাচ্ছি। আর দেশের মানুষের মধ্যে পুষ্টিহীনতা কমে যাওয়ায় চলতি বছর হাম জাতিকে চরমভাবে নাড়া দিয়েছে বলে জানান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। হাম আমাদেরকে এবার যে নাড়াটা দিয়েছে জাতিকে এবং যে ভয়াবহ আকারে এটার প্রাদুর্ভাব হয়েছে, এটি সমকালীন সময়ে অতীতে এটা কখনো ছিল না। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সামাজিক দায় ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এদিকে সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত করেনি চেম্বার আদালত। এ বিষয়ে 9 জুন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। এছাড়া শিশু ধর্ষণ ও হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন আইনজীবীরা। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী MK রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশিদ। এই খারিজ আবেদনের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান MK রহমান। আমরা একটা ইনকোয়ারি কমিশন অ্যাক্টের আওতায় একটা ইনকোয়ারি কমিশন চেয়েছিলাম, যেসব অন্যায় কাজগুলো হয়েছে, তো কোর্ট শুনে আজকে এটা সামারি রিজেক্ট করেছেন। হাইকোর্টের খারিজের বিষয়ে ব্যাখ্যা দেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। কমিশন আইন 1957 সালের আইনের অধীনে উনি কমিশন গঠন করার কথা বলছেন। সেই আইনে কমিশন গঠন করার ক্ষমতা একমাত্র সরকারের আছে। এদিকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতের রাষ্ট্রপক্ষ আপিল করেছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। চেম্বার আদালতের বিচারপতি ফারাহ মাহবুব আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য 9 জুন দিন ধার্য করেছেন। অন্যদিকে রামিসা হত্যার বিষয়ে ওয়াকিবহাল আছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আমি এই বিষয়টি ওয়াকিবহাল, সংশ্লিষ্ট মন্ত্রী এবং পুলিশের আইজির সঙ্গে আমি কথা বলেছি গতকাল রাতেই। হাইকোর্টে শিশু ধর্ষণ ও হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি বরাবর আবেদন করেছেন আইনজীবীদের একাংশ। আমরা মাননীয় প্রধান বিচারপতি বরাবর একটি দরখাস্ত দিয়েছি যে শিশু ধর্ষণ এবং হত্যা মামলার রায়গুলো যেগুলো হয়
অ্যাটলিস্ট এই রায়গুলো থেকে উদ্ভূত ডেথ রেফারেন্স এবং আপিলগুলো যেন স্পেশাল বেঞ্চ করে। এদিকে সরকারি অফিসে দুর্নীতি ও দায়িত্বে অবহেলা রোধে ন্যায়পাল কার্যকরে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের দ্বৈত বেঞ্চ। রুলে বলা হয়েছে ওমবুডসম্যান নিয়োগে যে নিষ্ক্রিয়তা করা হয়েছে তা কেন আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক ঘোষণা করা হবে না। সরকারি কার্যক্রমকে ফলপ্রসূ করতেই এই রুল জারি বলে জানান আইনজীবী ইশরাত হাসান। একটা গুড গভর্নেন্সের জন্য প্রয়োজন এবং কেন তাদের এই নির্দেশনাগুলো দেওয়া হবে না। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। পাইকারির সঙ্গে সমন্বয় রেখে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম 50 পয়সা থেকে 1 টাকা 61 পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে বিতরণ প্রতিষ্ঠানগুলো, যা কার্যকর হলে গ্রাহকদের বিদ্যুৎ বিল 12 থেকে 22% পর্যন্ত বাড়তে পারে। বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউটে দ্বিতীয় দিনের গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান বলেন, প্রস্তাবের উপর কারিগরি কমিটির মূল্যায়নের পরই দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। যদিও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাবে তীব্র সমালোচনা করেছে নাগরিক সমাজ। মফির রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মনিরুল ইসলাম। 2024 সালের ফেব্রুয়ারিতে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 8.5% বাড়ানো হয়েছিল। তখন ইউনিট প্রতি দাম বাড়ে 28 পয়সা থেকে 1 টাকা 35 পয়সা পর্যন্ত। আর চলতি গণশুনানিতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি 10%, ডেসকো 9.67, ডিপিডিসি 6.96, পল্লী বিদ্যুৎ সমিতি 5.93, পিডিবি গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি 29 পয়সা বা 3.15% এবং নেসকো 4.21% বাড়ানোর প্রস্তাব করেছে। বার্কের নিয়ম অনুযায়ী আমাদের যে ইকুইলিব্রিয়াম পয়েন্টে যদি আমরা আসতে চাই, তাহলে আমাদের এখানে 6.96% আমাদের রেটের সমন্বয় করা লাগবে। 11 কেভিতে গ্রাহকদের অনুমোদিত লোড 80 কিলোওয়াটের পরিবর্তে আমরা 60 কিলোওয়াট নির্ধারণের প্রস্তাব করছি। যদিও দাম বাড়ানোর এই প্রস্তাব প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধি সহ ভোক্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। একটা অ্যাকাউন্টেবিলিটি বজায় রেখে আমরা একটা প্রস্তাবনা উপস্থাপন করতে পারি যেটা জনগণ গ্রহণ করবে এবং এখানে একটা ট্রান্সপারেন্সি থাকবে। যারা এখানে পরিচালনা করছেন আপনারা এবং সবাই মিলেই টিম করে আরো ভালোভাবে যাচাই বাছাই করে বিকল্প পথের অনুসন্ধান করেন। বিইআরসিকে নতুন করে গণশুনানি করে এগুলো ধার্য করতে হবে এবং সেই বিবেচনায় গতকাল এবং আজকের সমস্ত প্রস্তাবনাকে আমি বয়কট করছি। বিইআরসি চেয়ারম্যান বলেন, দাম বাড়ানোর প্রস্তাব আইনিভাবে পর্যালোচনা করা হবে। আমরা আপনাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে দেখব এবং শুনব এবং তারপর আমরা কমিশনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত উপযুক্ত মনে হয় সে ধরনের সিদ্ধান্ত আমরা প্রদান করব। কমিশনের অন্যতম দায়িত্ব, প্রধান দায়িত্ব ভোক্তার স্বার্থ দেখা। নিঃসন্দেহে আমরা এটা থেকে বিচ্যুত হব না। এদিকে বিদ্যুতের দাম বাড়ানোর এই প্রস্তাবনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। দাম বাড়লে তো আমার জন্য অসুবিধা, কমলে তো আমার জন্য ভালো। এটা হলো আমাদের মরার উপরে খাড়ার ঘায়ের মতো, সাধারণ জনগণের উপরে এটা বিরাট একটা বোঝা। বিদ্যুতের বিলটা একটু যে সঠিক যা ছিল তাতে যে বাড়ানো না হয়। তারা বলেন, প্রস্তাবিত দাম কার্যকর হলে জীবনযাত্রার ব্যয় অনেকাংশে বেড়ে যাবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন সুন্দরভাবে আয়োজন করতে পারলেও স্থানীয় সরকার নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এএম নাসির উদ্দিন। বলেন, রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি। সিইসি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও ভালো হবে। বলেন, স্থানীয় নির্বাচনে যাতে সহিংসতা না হয় সেটিই তাদের লক্ষ্য। সুষ্ঠু নির্বাচন করতে সরকার সহায়তা করবে বলে আশার কথা বলেন সিইসি। প্রত্যেকটা লোকাল গভর্নমেন্টের খুনাখুনি হয়, এই খুনাখুনিটা যাতে না হয় সেটার জন্য সবার সহযোগিতা নিয়ে আমরা ফাইট করবো, সেটা চেষ্টা করছি। এবং সেটাই আমাদের একটা লক্ষ্য। এখন কোনো ধরনের যাতে রক্তপাত না হয় সেটাই আমাদের একটা মূল লক্ষ্য। একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ ইন পাওয়ার, শুধু তারা তো ডেফিনেটলি তারা আমাদের বিশ্বাস যে তারা এটা ডেফিনেটলি চাইবে যে একটা সুন্দর নির্বাচন হোক, স্বচ্ছ নির্বাচন হোক, তাদেরও ক্রেডিবিলিটি বাড়বে। ঈদ সামনে রেখে শেষ মুহূর্তে কিশোরগঞ্জ, ঝালকাঠি ও ব্রাহ্মণবাড়িয়ায় গরুর খামারিরা ব্যস্ত সময় পার করছেন। খৈল, ভুসি, খড় ও ঘাস খাইয়ে স্টেরয়েড বা ইনজেকশন মুক্ত সুস্থ সবল গরু প্রস্তুত করছেন তারা। বাজারে দেশীয় শঙ্কর জাতের গরুর ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন
মাহমুদা আক্তার। ঈদুল আজহাকে সামনে রেখে কিশোরগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার জেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় 1,92,000 গবাদি পশু, যা স্থানীয় চাহিদার তুলনায় প্রায় 40,000 বেশি। ইনজেকশন বা কৃত্রিম উপায় ব্যবহার না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এসব পশু প্রস্তুত করা হয়েছে দাবি করছেন খামারিরা। এখানে প্রায় আমরা কুরবানির জন্য প্রায় 100 মতো গরু ছাড়ার জন্য প্রস্তুতি নিতেছি। মালিকের নির্দেশ, আমরা এই খাবারটা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার উপরে নির্ভরশীল আমাদের খামারটা। আমরা আশা করি যে এবার বিক্রি করলে যে আমরা রেটটা আশা করতেছি, এই রেট যদি আমরা বিক্রি করতে পারি ভালো একটা প্রফিট আশা করি পাবো। পশুর স্বাস্থ্য নিশ্চিত করতে এবার জেলার বিভিন্ন হাটে 36টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা তাদেরকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করেছি। তারা যেন কোনো রকমের স্টেরয়েড, ড্রাগ, গ্রোথ হরমোন যেগুলি জনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত, এগুলি যেন তারা ব্যবহার না করে, সেই জন্য আমরা তাদের নিয়ে উঠান বৈঠক করেছি, লিফলেট বিতরণ করেছি এবং তাদেরকে প্রশিক্ষণও দিয়েছি। এদিকে ঝালকাঠিতে ঈদকে ঘিরে রাত দিন নেওয়া হচ্ছে বিক্রয়যোগ্য পশুর বাড়তি যত্ন। জেলার খামারগুলোতে প্রস্তুত করা হয়েছে দেশি, অস্ট্রেলিয়ান, হলস্টিন সহ বিভিন্ন জাতের গরু। এবার অবৈধ পথে ভারতীয় গরু আসা বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি খামারিদের। বাইরে গরু কোরবানির সময় যদি না আসে তাহলে আমরা ক্ষুদ্র খামারিরা কিছু লাভবান হতে পারবো। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঈদুল আজহাকে সামনে রেখে খামারিরা দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণের শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন। এবার উপজেলার বিভিন্ন খামারে 10,000 গরু ও মহিষ মজুত রয়েছে। প্রকৃতির উপায়ে যেভাবে গরু লালন পালন করা হয় আমরা ওইভাবে গরু লালন পালন করি। আমাদের মেইন ফোকাসই থাকে ঘাস। এখানে সর্বনিম্ন আপনার 80,000 টাকা শুরু করে 5 লাখ 7 লাখ টাকা পর্যন্ত গরু আমাদের কালেকশনে আসে। গবাদি পশুর স্বাস্থ্যসেবায় প্রাণী সম্পদ অধিদপ্তর স্থানীয় পর্যায়ে তৎপর রয়েছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এখন আমাদের এখানে যেমন এফএমডি এবং লাম্পি স্কিন রোগের একটা প্রাদুর্ভাব আছে, খামারিরা যেন তাদের গরুগুলোকে বাঁচিয়ে রাখতে পারে সেই হিসাবে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রাম করছি। পরবর্তীতে নিয়মিতই আমরা খামার পরিদর্শন করছি, পাশাপাশি তাদেরকে আমরা চেষ্টা করছি কিভাবে পরামর্শ দিয়ে খাবারের সবকিছু দিয়ে কিভাবে সহযোগিতা করা যায়। সবকিছু ঠিক থাকলে এবার ভালো দাম পাওয়ার প্রত্যাশা করছেন খামারিরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। সারা দেশে বজ্রাঘাতে 5 জনের মৃত্যু হয়েছে। দুপুরে নওগাঁর পারুইল ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে 2 জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেন রানীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। এদিকে নাটোরের লালপুরে বজ্রপাতে এক ইট ভাটা শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয় আরও 2 জন। পরে আহত আরেকজন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। অন্যদিকে কুড়িগ্রামের চিলমারিতেও বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চিলমারি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 16 বছরে জলমহাল, বালুমহাল সহ সরকারি সম্পত্তিতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এর সঙ্গে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা পেলে কঠোর হওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানী ভূমি ভবনে ভূমি মেলার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন মিজানুর রহমান। জানান, বিএনপি সরকার নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মিনু। কেউ যদি আমাদের কোনো পর্যায়ে যদি কোনো রকম অনিয়ম করে কিছু আসে বিভিন্নভাবে, সেটা আমরা ইনকোয়ারি করে যদি কেউ ভুল করলে বা ক্ষতিকারক কিছু করলে একজনের জন্য গোটা মন্ত্রণালয় দায় নেবে না, তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা আছে। আবার ভালো কেউ করলে, যে এখন আপনারা দেখলেন পুরস্কার পেয়ে গেল সবাই, এরকম তাদেরকে পুরস্কৃত করা হবে। ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স UITS এর উদ্যোগে আইন বিভাগে অনুষ্ঠিত হলো আইন দর্শন বিষয়ক বিশেষ সেমিনার। বৃহস্পতিবার বিকেলে বালিধারা স্থায়ী ক্যাম্পাসের মুড কোর্ট রুমে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র কাঠামো শক্তিশালী হবে। এতে 21 পদকপ্রাপ্ত শিল্পপতি এবং UITS এর PHP ফ্যামিলির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন ডক্টর আবদুল্লাহ আল ফারুক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু হাসান ভুইয়া সেমিনারে উপস্থিত ছিলেন। তোমরা কতটা মানুষকে সাহায্য করতে পারলে জীবনে, কতটা অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারলে। আমি কোনো মা বোনকে চিকিৎসার অভাবে অকালে মৃত্যুবরণ করতে দেব না।
আমি কোনো মাকে কাপড়ের অভাবে লজ্জা নিবারণ করতে দেব না। এই ব্রত তোমরা হৃদয়ে রাখো, তোমরা বিশ্বাস করো এক একজন তোমরা মহামনীষী হবে। Equality, equality and fairness to reach the doorstep of every citizen of this country. That is, again, I was talking about distributive justice. That is what I meant by distributive justice. আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফরে যাচ্ছেন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আগামী 23 থেকে 26 মে পর্যন্ত 4 দিনের চীন সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনে যুদ্ধ এবং প্রয়োজনে কূটনৈতিক আলোচনার পথ দুটি ব্যবহার করবে। ঐশী আলমের রিপোর্ট। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দূরত্ব কমিয়ে সম্ভাব্য সমঝোতার পথ তৈরি এই সফরের মূল লক্ষ্য বলে দাবি করা হয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আগামী 23 থেকে 26 মে পর্যন্ত 4 দিনের চীন সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে আলোচনা করতে মার্চের শেষ দিকে বেইজিংয়ে গিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনে যুদ্ধ এবং প্রয়োজনে কূটনৈতিক আলোচনার পথ দুইটি ব্যবহার করবে। তেহরানে অনুষ্ঠিত এক স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ইরানের পররাষ্ট্রনীতি এমন একটি অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার জন্য কূটনীতি এবং সামরিক শক্তি দুটি সমানভাবে গুরুত্বপূর্ণ। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। শিশু রামিসার বাসায় শোকাহত পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, গভীর সমবেদনা প্রকাশ, হত্যার সুষ্ঠু দ্রুত বিচারের আশ্বাস। রামিসা ধর্ষণ হত্যার বিচারের দাবিতে ফুঁসে উঠেছে পল্লবী, হত্যাকারীরা পার পাবে না হুঁশিয়ারি আইনমন্ত্রীর, শিগগিরই চার্জশিট বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার 70.73%, জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন। এবং স্থানীয় সরকার নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি, সহিংসতামুক্ত রক্তপাতহীন করতে চান, সুষ্ঠু ইলেকশনে সহায়তা করবে সরকার। এই ছিল মোহনা সংবাদে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।